হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর কথা যদি বলা হয়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 78 নম্বরে রয়েছে ভারতের স্থান, অপশান এ সঠিক উত্তর। এবং বিশ্বের মধ্যে প্রথম স্থানের কথা যদি বলা হয়, বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছে। তো তার সাথে সাথে এই পয়েন্টটাও মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আলী আল জায়দি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? আলী আল জায়দি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরাকের নতুন প্রধানমন্ত্রী হলেন আলী আল জায়দি। এছাড়াও তোমরা মনে রাখবে ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। এছাড়াও তোমরা মনে রাখবে সেখানকার মুদ্রার কি নাম? মুদ্রার নাম হচ্ছে ইরাকি দিনার। তো তার সাথে সাথে বিভিন্ন যে দেশ রয়েছে সে দেশের রাজধানী এবং সে দেশের মুদ্রার নাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 30 থেকে 35টি প্রশ্ন করে রাখো বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সে দেশের জাতীয় প্রতীক এবং সে দেশের সংসদের নাম, তোমরা 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে যদি আসে। এর জন্য তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। 3 নম্বর প্রশ্ন দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট সিবিএফসি এর বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কথা যদি বলা হয়, বর্তমান চেয়ারপারসন রয়েছেন শশীকর ভেমপাতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শশীকর ভেমপাতে। তিনি হলেন নতুন চেয়ারম্যান। এবং মনে রাখবে সেন্সর বোর্ডের নাম হচ্ছে সিবিএফসি এবং এই সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত সিবিএফসির সদর দপ্তর। এবং মনে রাখবে এটি কবে প্রতিষ্ঠা হয়? 1952 সালে সিবিএফসি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, কালো বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বায়োডিজেল উৎপাদনের সাথে সম্পর্কিত এটি। কালো বিপ্লব মূলত এটি পেট্রোলিয়াম বা বায়োডিজেল উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কিত, অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কোন উৎপাদনের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দুগ্ধজাত দ্রব্য, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কোরিয়েনকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক। 1970 সালে শুরু হয়েছিল এই বিপ্লব। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আলু উৎপাদনের সাথে নিচের কোন বিপ্লবটি সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আলু বিপ্লবের কথা যদি বলা হয়, রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নিচের গোল বিপ্লবের সাথে সম্পর্কিত আলু উৎপাদন। আলু গোলাকার হওয়ায় এই উৎপাদন বৃদ্ধির যে প্রচেষ্টা বা এর গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন বলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন এর জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অরুণ কৃষ্ণানকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই নীল বিপ্লব মূলত কিসের সাথে যুক্ত? এটি হচ্ছে মাছ চাষের সাথে যুক্ত, মাছ উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত নীল বিপ্লব। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ইয়েলো রেভলিউশন বা হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তৈলবীজ, অপশন ভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বলা হয় স্যাম
পিত্রদাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রাঙ্গামাটির দেশ নামে খ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে রাঢ় অঞ্চল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাঢ় অঞ্চলের মাটিতে লৌহ অক্সাইড অর্থাৎ আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় মাটির রং কী হয়? লাল হয়। একে ল্যাটেরাইট মৃত্তিকাও বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চল মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলা নিয়ে গঠিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং মেদিনীপুর নিয়ে গঠিত হচ্ছে রাঢ় অঞ্চল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই অঞ্চলটি ভাগীরথী নদীর পশ্চিম দিকে অবস্থিত এবং এখানকার মাটি মূলত ল্যাটেরাইট প্রকৃতির। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তরাই নামে পরিচিত। তরাই কথার অর্থ হচ্ছে কি? তোমাদের পরীক্ষাতে আসতে পারে তরাই কথার অর্থ, মনে রাখবে স্যাঁত সেঁতে হচ্ছে তরাই কথার অর্থ, স্যাঁত সেঁতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 12 নম্বর প্রশ্নের অপশন এ ডুয়ার্স বলা হয়। ডুয়ার্স শব্দের অর্থ কি? তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ডুয়ার্স শব্দের অর্থ হলো দুয়ার, দুয়ার বা দরজা। এবং মনে রাখবে এটি ভুটানের প্রবেশদ্বার হিসাবেও কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, উচালি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কর্ণাটক রাজ্যে অবস্থিত উচালি জলপ্রপাত। ভারতের যে বিখ্যাত জলপ্রপাত রয়েছে এখান থেকে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট করো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। কর্ণাটক রাজ্যের ভারতের বেশ কয়েকটি বিখ্যাত জলপ্রপাতে রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ এবং উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কুঞ্চিকল জলপ্রপাত। এটি হচ্ছে কর্ণাটকের বরাহি নদীর উপর অবস্থিত। কর্ণাটকের বরাহি নদীর উপর অবস্থিত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। এর উচ্চতার কথা যদি বলা হয় 455 মিটার হচ্ছে এর উচ্চতা এবং এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন দেখো, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর উপর অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত। এই বিখ্যাত জলপ্রপাতটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গোয়া ও কর্ণাটক সীমান্তে মান্ডবী নদীর উপর কোন জলপ্রপাতটি অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দুধসাগর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দূর থেকে এই জলপ্রপাতটিকে দুধের ধারার মতো সাদা দেখায় বলে এর নাম হচ্ছে দুধসাগর জলপ্রপাত এবং এটি মান্ডবী নদীর উপরে অবস্থিত। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলপ্রপাতটি কর্ণাটকের কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কাবেরী নদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাবেরী নদীর উপর অবস্থিত শিবসমুদ্রম ভারতের অন্যতম প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন দেখো, 38তম প্যারালাল লাইন কোন দুইটি দেশের মধ্যবর্তী সীমান্ত রেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। মনে রাখবে এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও কড়া পাহাড়যুক্ত আন্তর্জাতিক সীমান্ত রেখা। 19 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ডুরান্ট লাইন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1893 সালে এই সীমান্ত রেখাটি নির্ধারিত হয়েছিল।
নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও চীনের মধ্যে এই ম্যাকমোহন লাইনটি নির্ধারিত হয়েছিল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে র্যাডক্লিফ লাইন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1947 সালে স্যার সাইরিল র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী এই লাইনটি অঙ্কন করেছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রেখা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 49 প্যারালাল লাইন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49 অর্থাৎ 49তম প্যারালাল লাইনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত এবং এটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা। 23 নম্বর প্রশ্ন দেখো, জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমানা রেখাকে কি বলা হয়? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিডেনবার্গ লাইন। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে পরিমাপ বা নির্ণয় করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এরাটোস্থেনিস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরাটোস্থেনিস ভূগোলের জনক অর্থাৎ ফাদার অফ জিওগ্রাফি বলা হয়ে থাকে একে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সূর্যই সৌরজগতের কেন্দ্রে অবস্থিত, পৃথিবী তার চারদিকে ঘোরে, এটি প্রথম কে প্রমাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে নিকোলাস কোপারনিকাস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোপারনিকাস 1543 সালে প্রমাণ করেন যে সূর্যই সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী তার চারদিকে ঘুরছে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, গ্রহের গতিসূত্র এটি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জোহানেস কেপলার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, জোহানেস কেপলার। এছাড়াও তোমরা মনে রাখবে 1609 সালে কেপলার গ্রহের উপবৃত্তাকার কক্ষপথের গতিসূত্র প্রদান করেন। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দূরবীন বা টেলিস্কোপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1609 সালে গ্যালিলিও দূরবীন বা টেলিস্কোপ তৈরি করে মহাকাশ পর্যবেক্ষণ শুরু করেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, স্যার আইজাক নিউটন কত সালে তার প্রিন্সিপিয়া গ্রন্থে মহাকাশ সূত্র প্রকাশ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1687 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই বইটিতে নিউটনের মহাকর্ষ সূত্রের পাশাপাশি গতির 3টি বিখ্যাত সূত্র আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, তাজুল মাসির গ্রন্থের রচয়িতাকে? তাজুল মাসির গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাসান নিজামি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ফার্সি ভাষায় রচিত, এখান থেকে কুতুবউদ্দিন আইবকের রাজত্বকালের ইতিহাস জানা যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কত সালে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1206 সালে। এর মাধ্যমে ভারতে দিল্লির সুলতানি শাসনের এবং দাস বংশের সূচনা ঘটে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের সভাকবি ফিরদৌসি কোন বিখ্যাত গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহনামা রচনা করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শাহনামা ফার্সি সাহিত্যের এক কালজয়ী মহাকাব্য যা সুলতান মাহমুদের সভাকবি ফিরদৌসি রচনা করেছিলেন।
নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জিয়াউদ্দিন বারানির এই গ্রন্থটি লিখেছেন। অপশন সি সঠিক উত্তর। তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থ থেকে তুঘলক বংশ এবং খিলজি বংশের শাসন সম্পর্কে জানা যায়। অপশন সি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত তুর্কি পণ্ডিত আল বিরুনি কোন গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তহকিক ই হিন্দ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, মরক্কো থেকে আসা পরিব্রাজক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মরক্কো থেকে আসা পরিব্রাজক ইবন বতুতার লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে সফরনামা বা কিতাবুল রাহেলা, এটাও মনে রাখবে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির সুলতানিতে সিজদা এবং পায়বস প্রথার প্রবর্তন কে করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে কঠোর লৌহ এবং রক্ত নীতি কে গ্রহণ করেছিলেন? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ কর্তৃক গঠিত 40 চক্র বা তুর্কান ই চাহেলগানি কে সম্পূর্ণ ধ্বংস করেন? তুর্কান ই চাহেলগানি অর্থাৎ 40 চক্র ইলতুৎমিশ কর্তৃক যেটি গঠিত সেটি সম্পূর্ণ কে ধ্বংস করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের গিয়াসউদ্দিন বলবন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইলতুৎমিশ কর্তৃক এটি গঠিত হয় 40 চক্র। এটি বলবন সম্পূর্ণ ধ্বংস করেন কারণ তিনি নিজেও এর সদস্য ছিলেন এবং এর ক্ষমতা জানতেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, সামরিক বাহিনীতে ঘোড়ার চিহ্নিতকরণের জন্য দাগ এবং সৈনিকদের বিবরণ লিপির জন্য হুলিয়া প্রথা কে চালু করেন? অর্থাৎ দাগ বা হুলিয়া প্রথা কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ঘোড়ার চিহ্নিতকরণের জন্য দাগ এবং সৈন্যদের চিহ্নিতকরণের জন্য হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি। অপশন এ সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, সুলতানি আমলে ইকতা প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। ইলতুৎমিশ সুলতানি আমলের ইকতা প্রথা চালু করেছিলেন, যা পরবর্তীকালে আলাউদ্দিন খিলজি বন্ধ করে দেন। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, কাশ্মীরের ঐতিহ্যবাহী যে নববর্ষ উৎসব কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নওরোজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই নওরোজ মূলত একটি বার্ষিক নববর্ষ উৎসব যা ভারতে প্রথম উদযাপন শুরু করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, গুড়ি পাড়োয়া কোন রাজ্যের নববর্ষ উৎসব? গুড়ি পাড়োয়ার কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড়ি পাড়োয়া চৈত্র মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের অত্যন্ত ধুমধামের সাথে নববর্ষ হিসাবে এই উৎসব পালন করেন। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, উগাদি উৎসবটি কোন রাজ্যে নববর্ষের দিনে পালিত হয়? বিভিন্ন রাজ্যের যে উৎসব রয়েছে বা বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এখান থেকে প্রশ্ন আসে। আমরা অলরেডি একটি শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়াও যারা না দেখেছো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি আরেকটি ভিডিও স্পেশাল বানিয়ে দিতে পারি তোমাদের রিকোয়েস্টে। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এই তিনটি রাজ্যেই নববর্ষের দিনে উগাদি উৎসব পালন হয়।
জনপ্রিয় একটি বসন্তকালীন নববর্ষ উৎসব। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, আসামের প্রধান কৃষিভিত্তিক বা নববর্ষ উৎসবের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে বিহু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, বিহু হলো আসামের প্রধান কৃষিভিত্তিক ও নববর্ষ উৎসব, যা সাধারণত এপ্রিল মাসে উদযাপিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, পুথান্দু কোন রাজ্যের নববর্ষ উৎসব? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুথান্দু তামিল সৌর ক্যালেন্ডারের প্রথম দিন হিসাবে নববর্ষ রূপে পালিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে বিখ্যাত প্রাচীন আন্তর্জাতিক রেশম পথ বা সিল্ক রুট কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো কনিষ্ক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত ও চীনের মধ্যে বিখ্যাত প্রাচীন আন্তর্জাতিক রেশম পথ বা সিল্ক রুট এর ওপর কুষাণ সম্রাট কনিষ্ক নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, কুষাণ সম্রাট কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ প্রচলন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 78 খ্রিস্টাব্দ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং শকাব্দ প্রচলন করেন, যা বর্তমানে ভারত সরকারের জাতীয় ক্যালেন্ডার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, কার আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নেরও অপশন সি, কনিষ্কের শাসনকালে। মনে রাখবে, 72 খ্রিস্টাব্দে কাশ্মীরে আয়োজিত এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিকে বৌদ্ধ ধর্ম হিনজান বা মহাযান এই দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। 48 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ভূমি রাজস্বের ক্ষেত্রে মহলওয়ারি ব্যবস্থা কত সালে চালু করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1822 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যার কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যার ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। নেক্সট প্রশ্ন দেখো 50 নম্বর প্রশ্ন, 1820 সালে থমাস মুনরো এবং আলেকজান্ডার রেড মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে কোন ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাউতওয়ারি ব্যবস্থা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, কানাডার রাজধানী ওটাওয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, লর্ড মিন্টো কত সালে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিবাদ বাঁধানোর উদ্দেশ্যে ডিভাইড অ্যান্ড রুল নীতি ব্যবহার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, 1909 সালে। লর্ড মিন্টো 1909 সালে মল্লে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল নীতি পাকা করেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 53 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কালিম্পং। মনে রাখবে, 2017 সালে দার্জিলিং ভেঙে কালিম্পং তৈরি হওয়ার পর এটি বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব বা সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 54 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অর্থাৎ সেন্সাস অর্থাৎ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, কোন সুলতানের চিতোর আক্রমণের সময় রাজপুত রানীরা জহর ব্রত পালন করে অগ্নিতে
আত্মবিসর্জন দেন? কোন সুলতানের চিতোর আক্রমণের সময় রাজপুত রাবণীরা জহর ব্রত পালন করে অগ্নিতে আত্মবিসর্জন দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের আলাউদ্দিন খিলজির আক্রমণের সময়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খিলজির চিতোর আক্রমণের সময় রানী পদ্মাবতী এবং রাজপুত রমণীরা জহর ব্রত পালন করে অগ্নিতে আত্মবিসর্জন দেন। অপশান ডি সঠিক উত্তর এখানে। 56 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গাবাদের বিখ্যাত বিবি কা মকবরা কার সমাধিস্থল? সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গজেবের পত্নী অর্থাৎ ঔরঙ্গজেবের স্ত্রী। মনে রাখবে এটি ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেছিলেন বিবি কা মকবরা। এটি দেখতে হুবহু তাজমহলের মতো হওয়ায় একে তাজমহলের নকল বা মিনি তাজমহলও বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, কেরালার বিখ্যাত ইদ্দুকি নদী পরিকল্পনা। কেরালার যে বিখ্যাত ইদ্দুকি নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিয়ার নদীর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পেরিয়ার দিয়ে যদি তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসে সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে রয়েছে। পেরিয়ার নদী, পেরিয়ার হ্রদ বা পেরিয়ার জাতীয় উদ্যান এরকমের যদি প্রশ্ন আসে সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে অবস্থিত। 58 নম্বর প্রশ্ন দেখো, পাখি আকাশে ওড়া নিউটনের কোন গতিসূত্রের সমর্থন করে? সঠিক উত্তরটি হয়ে যাবে তৃতীয় গতিসূত্র। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাখির ডানা বাতাসের নিচের দিকে আঘাত করে ক্রিয়া এবং বাতাস পাখিকে ওপরের দিকে সমপরিমাণ ঠেলে দেয় প্রতিক্রিয়ায়, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটি হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, একেই সমর্থন করে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 59 নম্বর প্রশ্ন, জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ল্যান্ড লকড দেশ নেপাল ভারতের কোন বন্দরটি ব্যবহার করে? ল্যান্ড লকড দেশ নেপাল ভারতের কোন বন্দরটি যদি বলা হয় ব্যবহার করে, সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বন্দর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত দেশ হওয়ায় চুক্তি অনুযায়ী নেপাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কলকাতা বন্দর ব্যবহার করে, অর্থাৎ ল্যান্ড তার লক থাকে, অর্থাৎ চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় নেপাল কলকাতা বন্দরটি ব্যবহার করে থাকে। 60 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের রাশিয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করেই শুরু হয়েছিল। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে রাজঘাট কার সমাধিস্থল? রাজঘাট কার সমাধিস্থল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শান্তিবন কার সমাধিস্থল? এবং তৃতীয় নম্বর হচ্ছে শক্তিস্থল কার সমাধিস্থল? এগুলো তিনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। রাজঘাট, শান্তিবন এবং শক্তিস্থল কার সমাধিস্থল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি কেমন লাগলো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।